দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে আমরা দেখেছিলাম যে ইডি বারবার নিতাই দত্তকে তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য, এবার সিবিআই তাকে তলব করলো। দেখো একেবারেই, এবং যেটা দেখা গেছে যে এর আগে নিতাই দত্তের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি এবং তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে বয়ান নেওয়া হয় এবং সম্প্রতি যে চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমা দিয়েছে সেই চার্জশিটে তার বয়ানের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। একই রকমভাবে দেখা যাচ্ছে যে তদন্তকারীদের স্ক্যানারে নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, এবং এই যে নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করলো এবার সিবিআই। নিতাই দত্ত ছাড়াও আরও বেশ কিছু পুরসভার কর্মীদের তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। নিতাই দত্তকে কেন জিজ্ঞাসাবাদ সিবিআই যেটা মনে করছে যে কিছু সুপারিশে চাকরি হয়েছে, যে সুপারিশগুলো হয়েছিল টাকার বিনিময়ে, এই লাভবান হয়েছিল কারা সেটা জানার তারা চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত ইডির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছে যে নিতাই দত্তের অফিস থেকে পাওয়া বেশ কিছু নথি, 7 পাতার একটি নথি পাওয়া গিয়েছিল। সেইগুলো খতিয়ে দেখার পর তারা যেটা জানতে পারছেন যে সুপারিশের জন্য আলাদা ফাইল ছিল এবং সেখানে কোট আনকোট কখনো ববিদা কখনো সুজিতদা এই নামেও আলাদাভাবে ফাইল, এবং সেই ক্ষেত্রে কারা কারা চাকরি পেয়েছে, কতজন চাকরি পেয়েছে সেই বিষয় নিয়ে তথ্য কিন্তু ইডির তরফ থেকে দেওয়া হয়েছে। ইডির তরফ থেকে এটাও বলা হয়েছে যে তাদের মধ্যে মিটিং হয়ে সেখানে সিদ্ধান্ত হয় যে চেয়ারম্যান ইন কাউন্সিল যিনি রয়েছেন তিনি 5 জনকে, কাউন্সিলররা 2 জন করে সুপারিশ করতে পারবে। এই ক্ষেত্রে যে সুপারিশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কোন মর্মে, এই সিদ্ধান্তে কতগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেগুলো কেন করা হলো, শুধুমাত্র কি আলোচনার মাধ্যমে এটা ঠিক হলো কেন, সেটা কি কোনো না কোনোভাবে টাকার লেনদেন কিছু আছে কিনা, এই বিষয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দেখেছি যে ইডির তরফ থেকে আগে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীকালে এই বিষয় নিয়ে তথ্য তারা চার্জশিটে দিয়েছেন। একই রকম তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই এবং সেই জন্য নিতাই দত্তকে ডেকে পাঠানো হয়েছে এবং তার কাছ থেকেও বিষয়গুলো জানার চেষ্টা চালানো হয়েছে। প্রসঙ্গত এর আগে বেশ কিছু আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই তরফ থেকে, গতকাল বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে, এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। সিবিআই এর নজরে আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের ভূমিকা কি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। আবির, ধন্যবাদ। এর আগেই নিতাই দত্তকে শুধু জিজ্ঞাসাবাদই করা হয়নি, তার অফিসে এবং গোডাউনে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। 2023 সালের 5ই অক্টোবর এই সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তর ফ্ল্যাট এবং গোডাউনে পৌঁছে গিয়েছিল ইডি তল্লাশি চালাতে। সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি, অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা উদ্ধার করেছিল, এমনটাই ইডির দাবি। নিতাই দত্তকে সিজো কমপ্লেক্সে ডেকে একাধিকবার ইডি জিজ্ঞাসাবাদ করে। নিতাই দত্ত সূত্র ধরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম উঠে আসে, এমনটাই ইডির দাবি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিতাই দত্তই বকলমে সুজিত বসুর সেক্রেটারি ছিলেন বলে তদন্তকারীরা দাবি করেছেন। এদিকে কলকাতা এবং হাওড়া পুরো ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পুরো ভোট পরিচালনার জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং হেভিওয়েট নেতাদের। অন্যদিকে গতকালই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েছিল সর্বদলীয় বৈঠক। এবছরের শেষেই ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়, যাকে অনেকে বলছেন মিনি বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার এই 2 পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। কলকাতা পুরসভার ভোটের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে সহকারী বা কো ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে, আমরা আরো কমিটি তৈরি করব। দুটো জায়গার জন্যই হয়েছে, এত দুর্নীতির সাথে এরা যুক্ত ছিল আর সেই দুর্নীতি করার ফলে মানুষ তাদেরকে এখন খুঁজছে আর তারা তাই জন্যে কোথায় অনেকে লাপাতা হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই জন্যে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আমরা তাই জন্যে হাওড়া এবং কলকাতার কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি।
কলকাতা পুর ভোট পরিচালনার কমিটিতে আহ্বায়কে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। তার সঙ্গে সহকারী আহ্বায়ক করা হয়েছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। গঙ্গার ওপারে হাওড়া পুরসভায় নির্বাচনের জন্য ইনচার্জে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আর আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18 হাজার ভোটার পিছু এক একটি বুথ তৈরি হবে, কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? উচিতই না, তার কারণ যে লোকটার নাম নেই, যে লোকটা আজকে পপুলেশনের মধ্যে আছে, পরশুদিন তার নাম আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? সিভিল অ্যামিনিটিস তো সবার জন্য, পপুলেশনের জন্য। সেটা এখানে যারা কর্পোরেশন চালাচ্ছে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর, যারা রাজ্যের সরকার চালাচ্ছে, যারা দেশের সরকার চালাচ্ছে, তাদের হিসাবের মধ্যে নেই। একটা প্রবলেম যেটা আছে, যেটা অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এই যে এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আজকে অনেক ওয়ার্ড এখনও 7,000 8,000 ভোটে তারা রেখে দিয়েছে। কেন রেখেছে সেটা উত্তর দিতে হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তোলে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে? টাইম দেওয়া হোক। বৈঠকে একাধিক দাবি ও বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির প্রতিনিধিও। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিকেল 5টা থেকে শুরু হয়ে এদিন প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.